এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমি জানি মায়াবিনী, আমার জন্য তোমার হৃদয়ে কিছু হয়, তা আমার হৃদয়েও প্রতিধ্বনিত হয়। কিন্তু এটা কি আদৌ বাস্তব হবে? আদৌ সম্ভব কি? বিকল্পহীন নীরবতার মধ্যেও শুদ্ধ দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত মায়া, মুখে আংশিক হাসি, হৃদয়ে এক ঝিলিক আশা আর দ্বিধা। ওইদিকে আবিরা ফোন রাখার পর বিছানায় শুয়ে পড়ল। বুকের ভেতর ধকধক করে ধাক্কা খাচ্ছে। হাত নিয়ে বুকের উপর চাপ দিয়ে বলছে নিজের সঙ্গে, আমার কালো পুরুষ। শুধু শব্দ নয়, বুকের ছাপ, হৃদয়ের তীব্র স্পন্দন, সব মিলিয়ে এক অদ্ভুত নিষিদ্ধ আকর্ষণের অনুভূতি। নিশ্চিন্ত নীরবতা ঘিরে ফেলেছে তাকে, কিন্তু ভেতরে লুকোনো আগুন বেজে যাচ্ছে অব্যাহত। বিছানায় শুয়ে থাকা আবিরা বুঝতে পারছে এই অনুভূতি আর ভয় অবহেলিত না, বরং নতুন কিছুর প্রতিধ্বনি। দুপুরের আলো বাগানবাড়ির বড় জানালা দিয়ে স্নিগ্ধ ঢুকে। দাহন সোজা বাড়ির ভেতরে ঢুকলো। নিঃশব্দ পায়ের আওয়াজ বেজে গেল যেন কেবল তারই কানে। উপরের দিকে ধীরে ধীরে পা বাড়ালো। তার চোখের কোণ দিয়ে দেখলো বিছানায় বসে আছে মেহরিন, হাত মুখ দিয়ে লুকিয়ে আছে। দরজা খুলে যাওয়ার আওয়াজে মেহরিন দ্রুত চোখ তুলে তাকালো। দহন এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে সোজা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে পানি পড়ার শব্দ ভেসে এলো। দহন গোসল শেষ করে বেরিয়ে এলো। গায়ে শুধু একটা টাওয়েল জড়ানো, চুল থেকে জল পড়ছে টকটক করে, গড়িয়ে গিয়ে গাল দিয়ে গলার উপর, তারপর পেটে। মেহরিন তাকাতেই চোখ বড় হয়ে গেল। চোখ নামাতে নামাতে উচ্চ স্বরে বলে উঠল, তাকফিরুল্লাহ, এই আপনার লজ্জা নেই? দহন ভেজা চুল থেকে হাতে পানি সরিয়ে নিল। চোখ কুচকে ধীর স্বরে বলল, আজব, আমার লজ্জা করবে কেন? মেহরিন দাঁতে দাঁত চেপে দাঁড়ালো, ভেজে চোখে বিরক্তির ঝিলিক। এভাবে শুধু একটা টাওয়াল পরে কিভাবে বাইরে আসলেন? আপনার ঘরে যে একটা মেয়ে আছে জানেন না? দহন থামলো। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে বাঁকা হাসি ফুটে উঠল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে অবাক হওয়ার অভিনয় করে বলল, মেয়ে? কোথায় মেয়ে? তাহলে আমি কি? দহন চোখ দারুণভাবে শুরু হয়ে গেল। তারপর ভারী কণ্ঠে বলল, তুই তুই তো আমার বউ। এই লোকের সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। দহন টাওয়েল জড়ানো অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে চুলের পানি ঝাড়তে ঝাড়তে বলল, আমার সাথে কথা বলবি না তো কার সাথে বলবি? আমি এসব শাড়ি টাড়ি পরতে পারবো না। তোকে শাড়ি পরতে হবে। আমি পরবো না, এত বড় শাড়ি আমি সামলাতে পারবো না। দহনের চোখে এক চুল বিরক্তি আর এক চুল মজা। তাহলে শিখবি। আমি কিছুই পরবো না, তবুও শাড়ি জীবনেও পরবো না। দহন এবার থামলো। আয়না থেকে ধীরে ধীরে মাথা ঘুরে মেহরিনের দিকে তাকালো। চোখে সেই পরিচিত আধিপত্যের আগুন, আর নিচে লুকানো অন্যরকম উষ্ণতা। বাঁকা হেসে বলল, ডোন্ট ওয়ে বেবি, আমার সাথে এই বাড়িতে থাকলে তোকে কিচ্ছু পরতে হবে না। দহনের কথাটা যেন রুমের হাওয়ায় ঝুলে রইল। মুহূর্তেই মেহরিনের গাল লাল টকটকে হয়ে উঠল। লজ্জায় চোখ নামিয়ে নিল, আবার রাগে ঠোঁট কামড়ালো। হাঁটুর সরেখানা হাত দিয়ে শক্ত করে খামচে ধরে রাখলো নিজেকে সামলাতে। তারপর দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে এমন সময় দহন টাওয়েল খুলতে লাগলো। মেহরিনের চোখে হঠাৎ ছটফট করে উঠল, আর কিছু দেখার আগে চোখ দুটো আটসাট করে বন্ধ করে ফেলল। দাঁতে দাঁত চেপে বসে থাকে যেন কোনো অসম্ভব বিপদ সামনে এসেছে। চিবুকের কাছে রক্ত উঠে গরম হয়ে আছে। লজ্জা, বিরক্তি আর একটু ইচ্ছা, সব মিলিয়ে গোলমাল। ওর অবস্থা দেখে দহন হাসলো, অল্প নিচু আর আত্মবিশ্বাসী সেই হাসি। ধীরে ধীরে প্যান্ট পরে নিল। হয়ে গেছে। শেষ পর্যন্ত দহনের কণ্ঠটায় ভর করে শোনা গেল। মেহরিন চোখ খুলে তাকিয়ে দেখে তার গায়ে শুধু প্যান্ট, উপরটা খালি। মুহূর্তেই মুখ কুচকে ওর গলা থেকে বেরিয়ে আসে একেবারে নিচু বিড়বিড় স্বর, অসভ্য, তাও একটা শার্ট পরে না। কথাটা এতটাই ছোট যে কেউ না শুনলেও পারে, কিন্তু দহনের কানে ঠিকই গিয়ে লাগে। দহন সেই বাঁকা প্রায় শিকারীর মতো হাসিটা নিয়ে এগিয়ে আসছিল। 1 পা 2 পা, তার প্রতিটা পদক্ষেপে মেহরিনের নিঃশ্বাস যেন গলা পর্যন্ত উঠে আসছিল।
মেহরিন পেছাতে পেছাতে বিছানার কিনারায় এসে আটকে গেল। আর যাওয়ার পথ নেই, এবার শুধু দহন। এক ঝটকায় দহন হাত বাড়িয়ে ওর কবজি ধরে ফেলল। চোখে আবাকের চেয়ে বেশি অসহায়তা জমে উঠল মেহরিনের। আর সেই অসহায়ত্ব দেখে দহনের চোখ আরো অন্ধকার হয়ে উঠল। এরকম করেন কেন? ছেড়ে দিন প্লিজ। কণ্ঠটা কেঁপে উঠল, অনুরোধ যেন ভেঙে পড়ছে। দহন ওর দিকে ঝুঁকে এলো, এতটাই কাছে যে মেহরিনের শ্বাসের সঙ্গে তার দহন স্পর্শ বসে যাচ্ছিল। চোখে খেয়ালি ব্যাপরুয়া ঝড়। ফিসফিসিয়ে বলে, তোকে দেখলেই ইন্টিমেট হতে মন চায় জান। আচ্ছা 2 দিন ওয়েট করা কি খুব জরুরি? বাক্যটা যেন মেহরিনের উপর চাপা ধাতুর মতো পড়ল। ওর চোখে পানির আবছা ধোঁয়া জমল। মনে হলো গলা বন্ধ হয়ে আসছে। এই মানুষটা কেন এমন, এত অসভ্য কেন? মেহরিনের গলা কেঁপে উঠে মিনমিন করে বলল, এরকম করছেন কেন? ছেড়ে দিন, আমার কেমন জানি লাগে। কথাগুলো যেন থেমে থেমে, ভয়ের চেয়ে বেশি অস্বস্তি আর লজ্জায় কাঁপা। এরপর হঠাৎ এতটাই দ্রুত যে চোখে ধরা যায় না। দহন ওর হাত ছেড়ে কমর জড়িয়ে ধরে উঁচু করে দেয়ালের গায়ে ঠেকে দাঁড় করালো। মেহরিনের নিঃশ্বাস থেমে গেল এক মুহূর্তের জন্য। কাঁধ, গলা, বুক সবকিছু টান টান হয়ে যায়। ঘটনাটা এত দ্রুত আর অপ্রত্যাশিত ছিল যে ও বুঝতেই পারল না মুহূর্তটা কিভাবে বদলে গেল। নিজেকে সামলে নিতে ছটফট করা শুরু করলো, ভয় নয় বরং নিয়ন্ত্রণ হারানোর অচেনা অনুভূতিতে। দহন চুপচাপ তাকিয়েছিল। মেহরিনের শরীরের টান, শ্বাসের কাঁপুনি, চোখের বিবর্ণ আতঙ্ক সব যেন ওর অদ্ভুত অন্ধকার কৌতূহলের খাদ্য। একসময় নিজেই ছেড়ে দিল। বেঁধে রাখা বাঁধনটা হঠাৎ চলে গেলেও রুমের বাতাস বেঁধে গেল আরো বেশি। মেহরিন মনে মনে ভাবল, বেঁচে গেলাম। আর সেই সাথে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। কিন্তু সেই স্বস্তি মাত্র কয়েক সেকেন্ড টিকল। দহন ড্রয়ারের দিকে এগিয়ে গেল শান্ত, অদ্ভুত ধীর পদক্ষেপে। ড্রয়ার খোলার শব্দটা ছিল অস্বস্তিকরভাবে ধাতব। মনে হলো কিছু ধারালো বা বিপজ্জনক জিনিস বেরোবে। মেহেরিন চোখ বড় করে তাকিয়েছিল, অর্ধেক ভয় অর্ধেক বিস্ময় নিয়ে। দহন ফিরে এলো, হাতে হ্যান্ডকাফ। ওর মুখে কোনো হাসি নেই, আবার কোনো রাগও নেই, শুধু যেন ঠান্ডা সিদ্ধান্তের ছায়া। মেহরিনের গলা শুকিয়ে গেল, ভিজে ঠোঁটে জিভ বোলাতে গিয়ে থেমে যায়। ও ভাবল, ছেড়ে দিয়েছে বলে স্বস্তি পেয়েছিলাম, ভুল করেছি। দহন ফিরে এসে কোনো কথা না বলে মেহরিনের দুই কবজিতে ঠান্ডা লোহার স্পর্শ লাগালো। পরক্ষণেই হুট করে হ্যান্ডকাফ বন্ধ হয়ে গেল। মেহরিন চমকে চোখ বড় করে তাকালো, শ্বাস কেঁপে উঠল আর বুক ভারী হয়ে উঠল হঠাৎ। একটু পর কাপা গলা ফুঁপে বেরোলো, এভাবে করেছেন কেন? দহন মাথা নিচু করে ভূতা হাসি ঝুলিয়ে তাকালো ওর দিকে। এক ধরনের বিপজ্জনক আকর্ষণ আর উপহাস মিশেছিল হাসিটায়। তারপর ঠান্ডা স্বরে বলল, এত সুন্দর বউ সামনে থাকলে চুপচাপ থাকা যায়? মাথায় খালি অন্য কিছুই আসে। মেহরিনের চোখে অপমান, লজ্জা আর ভয় একসাথে ঝলকে উঠল। কিন্তু আপনি তো 2 দিন সময় দিয়েছিলেন। চুমু তো অবশ্যই খাবো। যেন বিষয়টা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। কথা শেষ হওয়ার আগেই দহন এগিয়ে এলো, দুই হাতে একটুখানি টানি মেহরিনকে দেয়ালের সাথে ঠেকালো। চুলের গোড়া থেকে কাঁধ পর্যন্ত ওর শরীর কেঁপে উঠল। এক হাত দিয়ে দহন ওর হ্যান্ডকাফ করা দুই হাতে মাথার পাশের দেয়ালে আটকালো, আরেক হাতে ওর চুল সরিয়ে দিল কানের পেছন। কোনো অনুমতি নেই, কোনো অপেক্ষা নেই। দহন ঝুঁকে পড়ল মুখের দিকে। চুমুটা ছিল জোরে, অস্থির, মুহে নয় বরং দখল করার আদেশে। মেহরিন ছটফট করলো, কিন্তু বাঁধন আর দহনের দেহের দেয়াল ওকে নড়তে দিচ্ছিল না। ওর নিঃশ্বাস গুলিয়ে যাচ্ছিল, শরীর কেঁপে উঠছিল বারবার। দহন থামলো না। চুমুটা দীর্ঘ হলো, আরও গভীর হলো, এমনভাবে যেন ওর মনের ভয়, আপত্তি, কান্না সব কিছু গিলে নিচ্ছে। শেষে মেহরিনের ঠোঁট ভেজা আর নিঃশ্বাস কাটা কাটা হয়ে এলো। দহন ধীরে মুখ তুলল, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। তারপর ঠান্ডা নরম স্বরে বলল, তুই যত কাঁপবি আমি তত বেশি পাগল হয়ে যাব। তারপর ধীরে ধীরে নেমে এলো গলার দিকে, যেখানে ভয়, লজ্জা আর উষ্ণতার রেখা একই সাথে জমাট বেঁধে থাকে। মেহরিন খিচকে চোখ বন্ধ করে নিল। দহন চুমু খেতে খেতে মেহরিনের গলার রেখা ধরে খেলছিল। প্রতিটা চুমু যেন দম বন্ধ করার মতো চাপ দিচ্ছিল। আচমকা দহন মেহরিনের শরীরে আঁচল টান দিয়ে ফেলে দিল।
মেহরিন চোখ বড় করে বন্ধ করলো, শ্বাস দ্রুত হলো। স্টপ প্লিজ। কণ্ঠটা কেঁপে উঠল, কিন্তু শব্দটা বাতাসে হারিয়ে গেল। দহন মাথা তুলল, নিচের ঠোঁটে দাঁত কামড়ে ধরে ফিসফিস করে বলল, সো হট বেবি, তুই সবসময় আমার সামনে এভাবেই থাকবি, দেখতে খুব ভালো লাগে। মেহরিনের লজ্জার রং যেন মাটিতে মিশে যেতে চাইল। গাল দুটো টকটকে পাকা টমেটোর মতো লাল হয়ে উঠল। বুকের ওঠানামা আরও তীব্র, নাক ঠোঁট কম্পিত, হাতে গরম জমে যায়। তবু মেহরিন দাঁতে দাঁত চেপে বলল, আপনি একটা অসভ্য লোক। জানি, নতুন কিছু থাকলে বল। মেহরিন চোখ বন্ধ করে একইভাবে দাঁড়িয়ে রইল, শ্বাস গরম, গলা শুকনো, হাত দুটো হ্যান্ডকাফে টান খাচ্ছে। দহন গলা ভারী করে বলল, তাকা আমার দিকে। মেহরিন মাথা দিয়ে ধীরে ধীরে না করলো। প্রতিরোধে ভরসা কম, তবু নিজের মানটা যেন বাঁচাতেই চাইল। দহন আবারও বলল, তাকাবি নাকি? কথাটা ধমকের মতো না, বরং সিদ্ধান্তের মতো লাগলো। মেহরিন কাঁপতে কাঁপতে চোখ খুলল। চোখ দুটি এক ঝলকে দহনের চোখে পড়তে বুকের ভেতরে কেমন মোচড় দিয়ে উঠল। দহন রাশ ভারী কণ্ঠে বলল, আমাদের সম্পর্ক যাই হোক না কেন, এখন আমরা স্বামী স্ত্রী। তুই মানিস বা না মানিস। মেহরিনের ঠোঁট কেঁপে উঠল, গলায় আটকে থাকা কান্না বেরোলো। কাপা স্বরে বলল, কেন করলেন আপনি এরকম? ভালোবাসি তাই করেছি, তোকে আমার লাগবে তাই করেছি, আর কিছু। কিন্তু আমার আপনাকে চাই না। সঙ্গে সঙ্গে সজোরে থাপ্পড় পড়ল ওর গালে। থাপ্পড়টা এমন শক্ত ছিল যে মেহরিনের মুখ পাশ ঘুরে গেল, গাল লাল হয়ে উঠল। আগের দুটো থাপ্পড়ের পুরনো দাগের উপরে বসে গেল নতুন আগুন। কান্না আটকে গলার কাছে টনটন করলো। মেহরিন মনে হলো নিঃশ্বাস নিতে ভুলে গেছে। দহন নিঃশ্বাস তুলে বলল, শব্দ এতটাই নিচু যে বোঝা যায় ভেতরে আগুন। তুই চাস বা না চাস, তবুও আমার সাথেই তোকে থাকতে হবে, কারণ তুই শুধু আমার। দরকার পড়লে তোকে এই বাড়িতে সারা জীবন আটকে রাখবো, বাহিরের জগৎ আর দেখতে দিব না, তবু তুই শুধু আমারই থাকবি, বুঝলি? তালুকদার বাড়ি। দুপুরের রোদটা বারান্দার লোহার গ্রিল পেরিয়ে টালুতে এসে পড়ছে। বাতাসটা ভারী, নীরবতার সঙ্গে ঝুলে আছে আলসেমের গন্ধ। আবিরা চুল খুলে দিয়ে কাঠের চেয়ারে গায়ে এলিয়ে বসে আছে। কফির কাপটা পাশে ঠান্ডা হয়ে পড়ে, আর তার ভ্রুর ভাঁজ দেখে মনে হচ্ছে কারোর সঙ্গে জগতের বড় হিসেব নিকেশ চলছে। ঠিক তখনই দরজা ঠেলে রিয়ান এসে বারান্দায় দাঁড়ালো। একবার আবিরাকে দেখে টেনে নিল ভ্রু দুটো। সে পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, কিরে পেতনি, চুল ছেড়ে ভর দুপুরে এভাবে বসে আছিস কেন? আবিরা ধীরে ধীরে চোখ তুলে তাকালো। দৃষ্টিটা ঠান্ডা, কিন্তু ক্ষীণ রাগ মেশানো। তারপর বিরক্তিকর কণ্ঠে বলল, একটা উল্টোপাল্টা কথা বলবা না ভাইয়া, তাহলে কিন্তু ভালো হবে না। রিয়ান হাসলো। ওর হাসিটা সবসময় একটু দুষ্টু হয়, অবহেলার সঙ্গে হাসির মিশেলে ভাই বোনের ঝগড়া জমে ওঠার মতো। আমি তোকে ভয় পাই নাকি? আবির একটা লম্বা নিঃশ্বাস ফেললো। চুলের গোড়াগুলো আঙুলে পাকিয়ে বলল, ভয় পাওয়ার দরকার নাই, কিন্তু আমার মাথা গরম করো না, এমনি মেজাজ ভালো নেই। রিয়ান আবার কাজ ঝাঁকালো। হয়েছে, মেজাজ দেখানো দরকার নেই, বল কি হয়েছে? আবিরা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর হঠাৎই নিজের চুলগুলো কানে গুজে বলল, কালকে থেকে আমাকে একাই কলেজে যেতে হবে। মেহেরিনকে তো ভাইয়া নিয়ে গেছে, কবে যে আবার ফিরে আসবে কে জানে। রিয়ান ভ্রু কুচকালো। তো একা একা ভালো লাগে না কলেজে, মেহেরিন ছাড়া আমার তেমন বান্ধবী নাই। শেষ কথাটা বলতে গিয়ে হালকা একটা হতাশার শ্বাস বেরিয়ে গেল। মেহরিনের অনুপস্থিতির ফাঁকা জায়গাটা উপলব্ধি করলেই আবিরার মুখ থমথমে হয়ে যায়। যদিও দুজনের সম্পর্ক খালা ভাগ্নি, কিন্তু আচরণে তারা বরং ক্লাসের দুইশারা বন্ধু। ঝগড়া করে, আড্ডা দেয়, একসাথে ক্লাস ফাঁকি পর্যন্ত দেয়। সেই জায়গাটাই এখন ফাঁকা। রিয়ান একটু চুপ করেছিল, তারপর হঠাৎ করে বলল, জানিস, এখন খালি আমার সেই গানটার কথা মনে পড়ে। কি গান? সম্পর্ক বদলে গেল একটি পলকে। কথা শেষ হওয়ার আগেই আবিরা হাত তুলে থামিয়ে দিল। উফ, প্লিজ ভাইয়া, মনে পড়লে মনেই রেখে দাও, বের করে আর শব্দ দূষণ করার দরকার নাই। রিয়ান একটু থমকালো, তারপর মৃদু হাসিতে মাথা চুলকালো। আরে কি করব, সিরিয়াস কথায় আমার এনার্জি।
আবিরা বিরক্ত হয়ে একবার রিয়ানের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকালো। রিয়ান হঠাৎ করে আবিরার মাথায় একটা থাপ্পড় মেরে দৌড় দিল। আবিরা চিৎকার করে বলে উঠল, রিয়াইন্ডার বাচ্চা, আমি তোকে পরে দেখে নিব, তোকে ডাবল ফেরত দিব। কিন্তু রিয়ানের কোনো শব্দ পাওয়া গেল না। এটা নতুন কিছু না, ওদের নিত্যানন্দ কাজ। রুমটা অল্প আলোয় ঢাকা। পর্দার ফাঁক দিয়ে একটা সরু আলো এসে মেঝেতে পড়েছে। ধুলোর দানাগুলো সেই আলোয় ভেসে ভেসে নাচছে। বিছানার কিনারায় বসে আছে মেহরিন। দহনের দুই হাতের মাঝে সম্পূর্ণ শান্ত, প্রায় ভাঙা কণ্ঠের মতো নিঃশব্দ। হঠাৎ দহন তার কোলে মেহরিনকেই টেনে নিল। মেহরিনের গালে আগের থাপ্পড়ের দাগ এখনই লালচে ফুলে উঠেছে। তারপর দহন তার আঙ্গুলে ঠান্ডা অনুভূতিতে ভরা মলম লাগাতে লাগলো। খুব সাবধানে, কিন্তু মুখে সে একই পজিটিভ করা ভাব রেখে সে মলম লাগাতে লাগলো। আরও বলবি আমাকে ছেড়ে যাওয়ার কথা? দহনের গলা নিচু চাপা যেন সতর্ক বার্তা। মেহরিন কথা বলতে গিয়ে থেমে গেল। তারপর হঠাৎই বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। ফুপিয়ে বলে উঠল, আমি বাড়ি যাব। দহন হাত থামিয়ে দিল। তার চোখের ভেতরে ঝড় জমল, তবে বাইরে মুখের ভাব তেমন বদলানো না। কি বললি? মেহরিনের ঠোঁট কেঁপে উঠল, চোখের জল গড়াতে লাগলো বুকে। ফিসফিস করে বলল, আপাতত আমাকে তালুকদার বাড়িতে নিয়ে যান প্লিজ। দহন দীর্ঘশ্বাস ফেলে মাথা কাত করলো। তারপর ঠোঁট খানিক বাঁকা করে বলল, বলছি তো আমাদের বাসর হওয়ার পরে নিয়ে যাব। মেহরিন মাথা তুলতে চোখে ভয়। দহন এবার গম্ভীর সুরে বলল, আগে নিয়ে গেলে যদি তোর বাপ ভাই আবার হামলা করে তখন কি হবে? কি হবে? দহন চোখ তুলে তাকালো। ঠোঁটের কোণে ধীর হাসি খেলল। তখন আমাদের বাসর ক্যান্সেল হয়ে যাবে আর আমি বুক ফুলিয়ে বলতে পারবো না যে আমাদের বাসর হয়ে গেছে। মেহরিনের কান্না সেই মুহূর্তেই থেমে গেল। চোখ দুটো গোল, হ্যাজেল রঙের মনি আরো চওড়া হয়ে উঠল। মনে মনে শুধু একটাই প্রশ্ন দপদপ করে উঠল, এই লোকটা কি একদম পাগল? দহন মেহরিনের সেই চোখের দিকে তাকিয়ে বলল, ওইভাবে তাকিয়ে লাভ নেই, তোকে নিয়ে যাব না। আপনি অনেক বাজে। দহন কিছু বলল না, কেবল এক ভ্রু উঁচু। মেহরিন এবার গালের দিকে হাত নিয়ে গিয়ে বলল, আমার গালের অবস্থা কি করেছেন দেখেছেন? আপনার সাথে সারা জীবন কিভাবে থাকবো? একদিনেই আমার গালের অবস্থা বাজে করে ফেলেছেন। আমি দহন ধীর গতিতে তার আঙ্গুল গালের সেই লালচে দাগে ছুঁয়ে গেল স্পর্শে। এমন শীতলতা, কিন্তু কথায় সে আগুন। সারা জীবনই থাকবি, আর আমার বউ হলে একটু চিহ্ন থাকবে। যখনই তুই আমাকে রেখে চলে যেতে চাইবি তখনই এই দাগগুলো তোকে মনে করিয়ে দিবে তুই শুধু আমার। এখন তো শুধু গালে 2 দিন যেতে পুরো শরীরের এরকম দাগ থাকবে। ছাড়ুন, আমি বিছানায় বসবো। সব সময় এভাবে কোলে নেওয়ার কি আছে? বুঝি না, অসভ্য লোক। দহন কোন কিছু না বলে মেহরিনকে আস্তে অবাক করার মতো কোমলতায় বিছানায় বসিয়ে দিল। তারপর বুক ভরা নিঃশ্বাস ফেলে বলল, ওইটা ঠিক। মেহরিন চুপ করে রইল। দহন ঘাড় কাত করে কণ্ঠ নিচু করল, তুই কোলে উঠলে অন্য কিছু করতে মন চায়, তার থেকে ভালো তুই বিছানায় বস। কথাটা এতটা সরাসরি যে মেহরিনের কানে যেন এক ধাক্কা লাগলো। গাল গরম, দুটি হাত আঁচলের ভেতর মুচড়ে ধরল। দহন থামল না। আমি ধৈর্যশীল মানুষ, তাই তাকে কত সময় দিছি। ধৈর্য? কোন দিক দিয়ে? দহন আবারও কাছে সে ঠোঁটের কোণে সে দুষ্টু বাঁকা হাসিটা বসে বলল। কিন্তু একটা কথা। মেহরিন এবার তাকালো দহনের দিকে, চোখে অবাক ভয় আর অদ্ভুত কৌতূহল নিয়ে। দহন চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল মেহরিনের দিকে। তারপর দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখ আধ বোঝা করে বাঁকা হেসে ধীরে ধীরে মাথা দুলিয়ে বলল, তুই সবুজের সাথে রেড কেন পরলি? এটা আমার কাছে কেমন জানি লাগলো, কিন্তু আমার রেড অনেক পছন্দ, ব্যাপার না? মেহরিনের বুঝতে কিছুক্ষণ লেগে গেল। সে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল দহনের দিকে, যেন চোখে প্রশ্ন হাজারটা, কিন্তু মুখের শব্দ আটকে। হঠাৎ বুঝে উঠতেই চোখ বড় বড় হয়ে গেল, গলা শুকিয়ে গেল, কণ্ঠ আটকে গেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি তো রুম চেঞ্জ করছিলাম। আপনি তখন বাড়ি ছিলেন না, কিভাবে জানলেন? দহন খুব ধীরে ধীরে মাথা তুলল। ঠোঁটের কোণে সেই দুষ্টু হাসি, যেটা দেখে মনে হয় ইচ্ছে করে আগুন ধরিয়ে দিচ্ছে। সিসি ক্যাম আছে রুমে? বাক্যটা ছুড়ে দিল খুব সহজে।
যেন এটি একদম স্বাভাবিক। মেহরিনের নিঃশ্বাস আটকে গেল, মুখ কেঁপে উঠল, চোখ মিলল লজ্জা, রাগ আর ভয়ের মিশ্রণ। দহন আবার বলল, কণ্ঠ এবার নিচু, নেশায় ভেজা। যাই হোক, তুই কিন্তু অনেক সুন্দর। আই মিন, তোর সব কিছু। মেহরিনের চোখে রাগ, গলায় লজ্জা আর শরীরে কাঁপুনি সব একসাথে গলে উঠল। সে হিসে কাঁপা কণ্ঠে বলল, আপনি এটা কিভাবে করলেন? আপনি সত্যি সত্যি অসভ্য। কথাটা বলেই চোখ নামিয়ে ফেলল। গালরাঙ্গা হাত দুটো মুঠো করে ধরা, বুক ওঠানামা করছে, থামছে না। দহন হৃদয় নাচিয়ে দেখল পুরো প্রতিক্রিয়া। এক মুহূর্ত নীরব, তারপর ঠোঁট বাঁকা করল। আজব, আমি তো অ্যাকসেপ্ট করে নিয়েছি। কণ্ঠে নির্মম স্বাভাবিকতা, যেন এই কথাই সবচেয়ে যুক্তিসঙ্গত। মেহরিন দাঁতে দাঁত চেপে বলল, আর আপনার ম্যানার্স নেই? জানেন কারো পারমিশন ছাড়া কাউকে এভাবে দেখতে হয় না। শেষ লাইনটা খুব নরম কিন্তু খুব সত্যি। তার চোখে পানি জমে উঠেছে, রাগে নাকি লজ্জায় বোঝা যায় না। দহন ভ্রু তুলল, চোখ আধ বোঝা, আরো ধীরে ধীরে এগিয়ে এলো। আমার বউ, আমি যেভাবে ইচ্ছে দেখবো, আমি ইচ্ছে করলে তোকে এখনই আনড্রেস করে বসিয়ে রাখতে পারি আমার সামনে। কে কি বলবে কারোর কিছু বলার ক্ষমতা নাই। মেহেরিন চুপ হয়ে গেল, অসহায়তায় ঠোঁট কাঁপল, হাত চোখের কাছে তুলতে গিয়ে থেমে গেল। কান্না চেপে এই মানুষটার সামনে কথা বলাই কঠিন। ওর মধ্যে এমন অবাধ্য, এমন নির্মম আত্মবিশ্বাস যা ভাঙ্গার ক্ষমতা কারণে। মনে মনে শুধু একটা কথাই আওড়ালো, এই অসভ্য নির্লজ্জ এর সাথে কথা বলাই বেকার। বিকেল 5টা। বিকেলের রোদ তখন জানালার কাছে জমে কেবল কমলা আভা হয়ে ঝুলে আছে। অফিসের লেদার চেয়ারে হেলে বসে আছে দহন, এক পায়ে অন্য পা তুলে। সিগারেটের ধোঁয়া টেনে টেনে ছড়িয়ে দিচ্ছে। চারপাশে কনফারেন্স টেবিল, ফাইল, শটগানধারী বডিগার্ড, সব মিলিয়ে এক অদৃশ্য চাপ। সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে শুদ্ধ, দেহভঙ্গি বলছে খবরটা ভালো না। দহন চোখ শুরু করে বলল, কি বলবি বল। শুদ্ধ গলা পরিষ্কার করলো, কিছুক্ষণ দোটানায় থেকে বলল, বস, একটা কথা ছিল। ম্যামের বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। দহনের ভ্রু এক মুহূর্তের জন্য ঠাহর মতো নাড়ল, চোখ নিচের টেবিলে স্থির। এখন ঠিক আছে? এখনো হসপিটালে আছে, অবস্থা এখন স্টেবল। ডাক্তার বলেছে ডেঞ্জার কাটলে, কিন্তু বাসায় যায়নি এখনো। কেবিনে নিস্তব্ধতা জমল। দহনের ঠোঁটের কোণে অল্প একরকম ঠান্ডা ব্যঙ্গ দেখা গেল। অন্যের ভালোবাসা কুনজর দিলে এই রকমই হয়। শুদ্ধ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, মনে মনে আওড়ালো, নির্লজ্জ লোক, ভাগ্নিকে বিয়ে করে আবার বড় বড় কথা বলে। কিন্তু মুখ স্বাভাবিক। দহন এবার সোজা হয়ে চেয়ারে বসল, চোখের সামান্য কঠোরতা, সামান্য সতর্কতা। সে যাই হোক, মেহরিনের কানে যেন এসব না যায়। গলাটা ছিল স্টিলের মতো, আদের সতর্কীকরণ আর এক অদ্ভুত দায়িত্ববোধ। যে মানুষটা অন্যের মেয়েকে পজিটিভভাবে নিজের করে নিয়েছে, সে আবার একই মেয়েকে দুঃসংবাদ থেকে আড়াল করতে চায়। শুদ্ধ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে বস। ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ঢুকলো রাশেদ তালুকদার। দহন তা দেখে শুদ্ধকে ইশারা করে বাইরে যেতে বলল। শুদ্ধ মাথা নিচু করে বেরিয়ে গেল। রাশেদ তালুকদার গম্ভীর মুখে হেঁটে সে দহনের বিপরীত চেয়ারে বসলো। চেয়ারের হাতলে আঙুল দিয়ে কর্কশ শব্দ তুলছে, তার বিরক্তি প্রকাশের অন্যতম পরিচিত লক্ষণ। দহন সোজা হয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। রাশেদ তালুকদার ঠান্ডা চোখে তাকে দেখে বললেন, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি মেহরিনির মধ্যে কি দেখলে? কি এমন বিশেষতা ওর? দহনের ঠোঁটে ধূর্ত এক অর্থ হাসি ফুটল। ওকে দেখলেই আমার কুরকুরানি উঠে, তাই বিয়ে করেছি। আবার কি আলাদা করে দেখা লাগবে? রাশেদ তালুকদারের কপালের শিরাটা যেন টনটন করে উঠল। নিচু কণ্ঠে বলল, ভদ্রভাবে কথা বলো, আমি তোমার বাবা। আমি ভদ্রভাবেই বলতেছি। এক মুহূর্তের নীরবতা। কেবিনের অ্যাসিড ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু পরিবেশে হালকা চুলকানো উত্তেজনা। দহন এবার সোজা হয়ে বসল, দৃষ্টিতে ঝাঁজ। আর কথা হইল, আপনি আমাকে ওই দিন চর মারলেন কেন? আমি কিন্তু আপনার কাজ আর করব না। রাশেদ তালুকদার এবার থমকে গেল, মুখের অভিব্যক্তি মুহূর্তে শান্ত হয়ে গেল, যেন কোনো যুদ্ধ থেমে গেল। আরে বাবা, আমি তো সবার সামনে নিজের সম্মান রাখার জন্যই মারছিলাম।
এতে এত উত্তেজনার ব্যাপার না। তাই আমাকে মারলেন? রাশেদ তালুকদার এবার নিঃশ্বাস ফেলে বলল, ছিলাম, ভুল হয়েছে, ঠান্ডা হও, তোমাকে আর কেউ কিছু বলবে না। মেহেরিনের বাড়ির সাথেও কথা বলায় নিব, সব ঠিক হয়ে যাবে। দহন আর কিছু বলল না, চেয়ারে হেলান দিল, চোখ বুঝল, যেন কথার ভেতরের ঝড় থেমে গেছে। আর রাশেদ তালুকদার সে দহনের দিকে তাকিয়ে বাঁকা হেসে উঠল। সেই বাঁকা হাসিতে অদ্ভুত রহস্যর মিশ্রণ। কেবিনের আলো বদলালো, নীরবতা দীর্ঘ হলো। ড্রয়িং রুমের বাতাসটা ভারী হয়েছিল। কারো কণ্ঠস্বর একটু উঁচু হলে মনে হচ্ছিল দেয়াল পর্যন্ত কেঁপে উঠছে। আরিফ শিকদার তার পাশে থাকা রাশেদ তালুকদারের দিকে তাকিয়ে থর থর কণ্ঠে বলে উঠল, কি বলছেন এসব রাশেদ চাচা? কিভাবে এত তাড়াতাড়ি সব নর্মাল হয়ে গেল আপনার কাছে? আপনার ছেলে কি করেছে ভুলে গেছেন? আমার মেয়েটাকে জোর করে বিয়ে করেছে। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। পাশে বসা ফাতেমা শিকদারও আর থামতে পারল না, চোখে লাল ভাব, কণ্ঠে অভিমান। চাচা, আপনি কিভাবে এভাবে মেনে নিতে বলছেন? এটা মেনে নেওয়া আদৌ সম্ভব? রাশেদ তালুকদার দুজনের কথায় ধৈর্য নিয়ে শুনল, চোখ নামিয়ে চশমাটা টেবিলে ঠুকা দিল দুবার, তারপর শান্ত গম্ভীর কণ্ঠে বলল, বিয়ে হয়ে গেছে আর এটা হারাম নয়। এখন অকারণে নিজেদের ভিলেন বানানোর কি দরকার? ইথান টেবিলের কাছে আঙ্গুল ঠুক ঠুক করতে করতে হঠাৎ বলে উঠল, কিন্তু এইভাবে কিভাবে হবে নানা? সমাজ কি বলবে? এই সম্পর্ক ভালো চোখে দেখবে না। রাশেদ তালুকদার মাথা উঁচু করে তাকালো, কণ্ঠে কোনো উত্তেজনা নেই, শুধু ক্লান্তি। হবে হবে, মানলেই হবে। মানুষের জীবন মানেই তো অর্ধেক সমস্যার সমাধান। আর সমাজের কথা বাদ দে, সমাজকে মানুষই বলবেই, তাই ওদের সব কথাই পাত্তা দিবে না। মিষ্টি কৌতূহলী উদ্বিগ্ন চোখেই বলে উঠল, কিন্তু আপু এখন কোথায়? রাশেদ তালুকদার এবার দীর্ঘশ্বাস ফেলল, যেন বুকের ভেতর কতদিনের ভার মিশে আছে সেই নিঃশ্বাসে। তোর আপু আছে দহনের সাথে, ও বলেছে মেনে না নিলে মেহেরিনকে বাড়ি আনবে না। ড্রয়িং রুমের সকলেই থমকে গেল, বাক্যটা যেন শীতল কাটার মতো গিয়ে বিঁধল। আরিফ শিকদার দাঁতে দাঁত চেপে বলল, ও খুন খারাপি করে, ওর জীবনের কি দাম আছে? কখন কোথায় মরে পড়ে থাকবে কে জানে। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর রাশেদ তালুকদার গম্ভীর কণ্ঠে বলল, আমাদের জীবনেও কি কোনো গ্যারান্টি আছে? কারো জীবনে গ্যারান্টি আছে? মৃত্যু তো বলে আসে না। শব্দগুলো শুষ্ক, বাস্তব আর মেনে নেওয়ার মতো ভারী। সবার চোখে এবার এক অদ্ভুত নীরব বোঝাপড়া, বিরক্তি আছে, রাগ আছে, কিন্তু সত্যের সামনে লড়াই করার মতো শক্তি কেউই রাখে না। তালুকদার বাড়ি এখন নিস্তব্ধ। রাত 8টার ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত শোনা যায়। সবাই নিজেদের রুমে। দিনভর কথার লড়াই, চিন্তা আর মন খারাপের পর বাড়িটা যেন ক্লান্ত হয়ে পড়েছে। ড্রয়িং রুমের নরম লাইটের নিচে আবিরা পানির বোতল হাতে যখন ফিরছে, তখনই সার্ভেন্ট দরজা খুলল আর ভেতরে ঢুকলো শুদ্ধ। আবিরা থমকে দাঁড়ালো, চোখের ভ্রু খানিকটা উপরের দিকে। আপনি? শুদ্ধ মাথা নিচু করে ভদ্রভাবে বলল, আসলে বসের কিছু জিনিস লাগবে, নিতে এসেছি। আবিরা ঠোঁট কামড়ে চিন্তায় পড়ল। আচ্ছা চলুন, আমিও চাই। শব্দ না থাকলেও আচরণে ছিল কৌতূহল আর অল্প উত্তেজনা। শুদ্ধ শুধু হুম করে মাথা ঝাঁকালো। আবিরার সামনে তার পায়ের জুতা কার্পেটের নরম শব্দ করে একই, আর শুদ্ধ পেছনে সিঁড়ির ধাপে ধাপে দুজনের ছায়া দেয়ালে লম্বা হয়ে পড়ে। দহনের রুমে ঢুকতেই ডিওডোরান্ট আর টোব্যাকোর মিশ্র গন্ধ ছড়িয়ে পড়ে। বাড়ির সব রুমের চেয়ে এই রুম আলাদা, ভারী কর্তৃত্বময়। শুদ্ধ ড্রয়ারের দিকে এগিয়ে গেল, দক্ষ হাতে দরজা খুলল, ফাইল, চাবি আর কিছু জিনিসপত্র বের করতে লাগলো। আবিরা পাশেই দাঁড়িয়ে, কিছু না বলেও তার চোখে ছিল হাজার প্রশ্ন আর অল্প নার্ভাসনেস। শুদ্ধ আর চোখে দেখছিল একটা সেকেন্ডও বেশি না, তবে দেখাটাই যথেষ্ট ছিল বোঝার জন্য। অবশেষে আবিরা নরম গলায় বলল, আপনি কি জানেন ভাইয়া কবে আসবে? ভালোবাসার টোন ছিল না, ছিল টেনশন, যত্ন আর অল্প ভয়। শুদ্ধ হালকা হাসলো, তবে হাসিটা মুখে চোখে নয়। আবিরা অগোছালো, ওর মাথায় ঝড়। এই মেয়েটা ওকে ভালোবাসে, এটা আজ না, বহু আগেই বুঝেছে শুদ্ধ। ভালোবাসার ছোট ছোট লক্ষণ, ছোট ছোট নজর, ছোট ছোট অজুহাত, তার সাথে কথা বলা, দেখা করার চেষ্টা,
সব খেয়াল করেছে ও, কিন্তু শুদ্ধ কখনো সেই আগুনে তেল ঢালেনি, কারণ ওর ভেতরে ছিল অদ্ভুত এক সংবেদনশীলতা। প্রশ্রয় দিলে ওদের দুজনেরই খারাপ পরিণতি হবে। আবিরা ফুলের মতো পরিষ্কার উজ্জ্বল পরিবারে আদরের, আর শুদ্ধ সে জড়িত অস্ত্র, রক্ত, গুম, বাণিজ্য, বেআইনি কারবার আর সাইলেন্ট মৃত্যুর সাথে। ওর জীবনে প্রেম মানে বিলাসিতা, বাঁচার গ্যারান্টি নেই, যে কোনো সময় মৃত্যু নিশ্চিত। ও কিভাবে এমন নিষ্পাপ মেয়েটাকে নিজের পাপের দুনিয়ায় টেনে নেবে? ভাবতে ভাবতেই ওর কাঁধ সামান্য নেমে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস গলায় আটকে, চোখে আটকে, মুখে মরে গেল। শুদ্ধ জিনিসগুলো ব্যাগে ভরল, তারপর বলল শান্ত স্বরে, যেন সব ভেবে আগে ঠিক করে রেখেছিল। আসবে খুব শীঘ্রই, আপনি চিন্তা করবেন না। আবিরা ছোট্ট করে বলল, ও আচ্ছা। তারপর 2 সেকেন্ড থেমে আবার বলল, আপনি আমাকে তুমি বলবেন, আপনি বললে ভালো লাগে না। শব্দগুলো আসলো খুব ধীরে, কিন্তু লজ্জাটা ছিল তীব্র। গাল ঝুড়ে গোলাপি রঙে ছড়িয়ে শুদ্ধ হাত থামেই বলল, আপনি আমার বসের বোন, সেই হিসাবে আপনি আমার ম্যাম। সুরটা মাপা, নিয়ন্ত্রিত, সীমার এক হাত টেনে দেওয়া। বলে ব্যাগ তুলে বেরিয়ে যেতে লাগলো। আবিরা তরাক করে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন? শুদ্ধ এবার থামলো, পুরোপুরি ঘুরে তাকালো না আবিরার দিকে, শুধু কাঁধের উপর দিয়ে চোখে সোজা দৃষ্টি, গলায় অদ্ভুত শান্ত সুর। আপনার সাথে কিছু কথা ছিল। আবিরার চোখ বরফ হয়ে গেল। শুদ্ধ বলল, কালকে কলেজ থেকে ফেরার পথে আমাকে একটু সময় দিতে পারবেন? আবিরার মনে হলো মুহূর্তেই আকাশের চাঁদ, রোদের দ্যুতি আর 7 রঙের জোনাকি একসাথে এসে পড়েছে আবিরার চোখে। কিন্তু বাইরের আবিরা খুব শান্তভাবে বলল, অবশ্যই। গলায় কাঁপুনি রাখা লোকালো চমৎকারভাবে। শুদ্ধ আর কিছু বলল না, শুধু হালকা মাথা দোলালো। দরজা খুললো, বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই আবিরা 2 হাতে মুখে চেপে দম করে লাফ দিল। চোখ ভরা আলো, মুখ ধুকপুক করছে যেন খুব দ্রুত। ও আল্লাহ, কালকে! তারপর নিজের বালিশ টেনে ধরে বিছানায় পড়ে গেল। চুল এলোমেলো, মুখে বড়সড় হাসি, একটা সত্যিকারের খাঁটি অনিবর্চনীয় হাসি। ও এখন কার রুমে আছে সেদিকে কোনো খেয়াল নেই। সকাল 5টা, আকাশের পূর্ব দিগন্তে হালকা কমলা রং ফুটে ওঠেনি এখনো। চারদিকে কুয়াশা নেমে আছে যেন কোনো অচেনা স্বপ্নের পর্দা। শীতটা এতই তীব্র যে নিঃশ্বাস ফেললেই ধোঁয়া বেরিয়ে আসে। দহন আর মেহেরিন নীরবে জিপে বসে। জিপের কাছে কুয়াশা জমে আছে। গাড়ির রেডিও বন্ধ, শুধু ইঞ্জিনের গম্ভীর শব্দ। মেহেরিন আজ নীল শাড়ি পরেছে, তার উপর মোটা শাল জড়ানো। শীতে ঠোঁটের কাছে ছোট্ট কাঁপুনি, কিন্তু চোখে কৌতূহল। দহন স্টিয়ারিংয়ে হাত শক্ত করে সামনে রাস্তার দিকে চোখ রাখলেও মনে হয় ভেতরে কোথাও অন্য হিসেব চলছে। অবশ্য সে নীরবতা ভাঙল মেহেরিনি। আমরা কোথায় যাচ্ছি? দহন হালকা গম্ভীর কণ্ঠে বলল, এইদিকে একটা ছোট গ্রাম আছে, শীতের সকালে সরিষা ক্ষেত দেখতে ভীষণ সুন্দর লাগে। বউ নিয়ে দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, তাই আজকে দেখতে যাচ্ছি। বউ শব্দটা শুনে মেহরিনের কানে লাগলো, কিছুটা লজ্জা পেল। চোখের পেছনে লালচে ভোরের আলো পড়ে তাকে আরো শান্ত দেখায়। মেহরিন ঠোঁট কামড়ে বলল, সারাদিন তো থাকেন খুন খারাপি নিয়ে, এসব দেখার সময় পান কোথায় আবার? দহন হঠাৎ এক চিলতে হাসলো, সেরকম হাসি যা তার মুখে খুব কম দেখা যায়। চোখ রেখে সামনে বলল, কেন, মানুষ খুন করলেই কি ভালো জিনিস দেখতে পারবো না নাকি? কথাটা মনে শোনা, কিন্তু ভেতরের এক অদ্ভুত উষ্ণতা। জানালার বাইরে রাস্তা বেঁকে যাচ্ছে, কুয়াশার ভেতর গ্রামটা আরো কাছে আসছে, আর জিপের ভেতরে দুজনের দূরত্বটা অজান্তে একটু করে কমছে। কিছুক্ষণ পর জিপটা সরু কাঁচা রাস্তা পেরিয়ে থেমে গেল বিশাল সরিষা ক্ষেতের সামনে। চোখের সামনে বিস্তৃত সবুজের উপর হলুদের ছড়ানো রং, দূর থেকে কুয়াশা সরিষার মাথায় ঝুলে আছে যেন কোনো নরম চাদর। দহন দরজা খুলে নামলো, মেহরিনও নামলো একই সাথে। বাতাসে সরিষা ফুলের কাঁচা মিষ্টি সুবাস। চারিদিকে চুপচাপ ভোর এখনো ঠিক জেগে ওঠেনি। পাখির ডাক ভোরকে হালকা করে নাড়া দিচ্ছে, কিন্তু মানুষের সুদার শব্দ নেই কোথাও। মেঘলা ধূসর কুয়াশা যেন ঘুমন্ত গ্রামের চোখে এখনো হাত বুলিয়ে দিচ্ছে। দহন মেহরিনের পেছনে এসে দাঁড়ালো।
তার কণ্ঠ নরম কিন্তু স্বভাব সুলভ সেই গাম্ভীর্যটা ঠিকই আছে। ডেইজি, হানি কেমন লাগছে? মেহরিন চারপাশে তাকায়, চোখে শিশিরের মতো ঝলক। ফিসফিস করা কণ্ঠে বলে, অনেক ভালো, খুবই। একটু থেমে আবদারের সুরে বলল, আমি একটু হাঁটবো জুতা খুলে। কুয়াশার ভেতর হাঁটলে কি যেন লাগে। দহন ঠোঁটের কোণে সামান্য হাসি টেনে বলল। অবশ্যই মিসেস তালুকদার। মেহরিন নিচু হয়ে জুতা খুলল। তার পায়ের পাতায় কুয়াশা আর শিশিরের স্পর্শ ঠান্ডা কিন্তু নরম। ও হাঁটতে শুরু করলো সরিষার ডিঙানো পথ ধরে। দহন হাত পকেটে রেখে তার পেছনেই হাঁটে। সে ধীরে হাঁটে, গতি যেন মেহরিনের সাথে মিলিয়ে যেন ছন্দ ভাঙতে চায় না। কুয়াশা আর হলুদের ভেতর দিয়ে দুজনে হাঁটছে। কোনো কথা নেই, শুধু ভোরে নীরবতা। কিছুক্ষণ কুয়াশা ভ্যাদ করে হেঁটে যাওয়ার পর হঠাৎ দহনের পায়ের শব্দ বদলে গেল। ভারী অনুশব্দ। মেহরিন সম্ভবত বুঝতেই পারেনি কুয়াশার ধোঁয়ায় ডুবেছিল। আচমকা দহন মেহরিনের কবজির কাছে হাত বাড়িয়ে শক্ত করে ধরে টেনে নিল নিজের দিকে। টানটা এত হঠাৎ আর এত জোরে ছিল যে মেহরিন টালি সামলাতে পারল না। সরাসরি দহনের বুকের উপর ফুটে গেল। তার গা থেকে বারুদ, ধোঁয়া আর পুড়ে যাওয়া পেট্রোলের মতো গন্ধ। ভয়, রহস্য আর অস্থিরতা মিশে আছে সেই গন্ধে। মেহরিন সরে যেতে চাইল, কিন্তু দহন এবার পেছন থেকে দুই হাত দিয়ে তাকে শক্ত করে নয় ঝাপটে ধরল। ধরাটা ক্ষমতার অধিকার বোধের আরেকটু উনাস্যগ্রস্ত আগ্রাসনের মতো। মেহরিন কুচকে বিরক্ত কণ্ঠে বলল, কি হয়েছে? সবসময় এই ঘষাঘষি করেন কেন? দূরে থাকেন। দহনের ঠোঁটের কোণে বেঁকে যাওয়া সেই ডার্ক হাসি। এটা প্রেমের না, এটা নেশারও না, এটা যেন তার নিজের জগতে কারো প্রবেশের স্মারক। সে ধীরে ঝুঁকে এলো, মেহরিনের কানের এত কাছে মুখ নিল যে তার নিঃশ্বাস ঠান্ডা ভোরের শিশিরের মতো গাল ছুঁয়ে গেল। ফিসফিস করে বলল, ডেইজি, হানি আজকে কিন্তু 2 দিন শেষের সকাল। দহনের কথার সাথে সাথে মেহরিনের চোখ ফেটে গেল। মনে হলো যেন হৃদয়টা থেমে গেছে। তাহলে কি লোকটা এখানে? কেঁপে ওঠা কণ্ঠে মেহরিন বলল, চারপাশে শুধুই কুয়াশা আর সোনালি সরিষার ঢেউ। পাখিদের কিচিরমিচির বাদ দিয়ে অদ্ভুত শান্তি ছড়াচ্ছিল। কিন্তু মেহরিনের মনে ভয় আর অনিশ্চয়তার অন্ধকার নেমে এসেছে। মেহরিন কাঁপা কণ্ঠে বলল, এটা সরিষা ক্ষেত, আর আমরা ঘুরতে এসেছি। দহন মৃদু হেসে কণ্ঠ ফিসফিস করলো। সো হোয়াট? মেহরিন হাঁক চুকে বলল, এটা সম্ভব না। যদি কেউ দেখে ফেলে তখন? দাহন চোখে তীব্র আগুন ঝলসে বলল, আমার বউ, আমার সেখানে যা ইচ্ছে করব, কোনো বালকে আমি ভয় পাই নাকি? দেখলে দেখবে। কথাখানা বলে মুহূর্তের মধ্যে দহন মেহরিনের শরীরের উপর থাকা মোটা শাল ছুঁড়ে ফেলল মাটিতে। হঠাৎই কুয়াশার মধ্যেও তার গায়ে শীতল বাতাস লাগলো, আর মেহরিন ভয়ে ভরে চিৎকার করতে গিয়ে কণ্ঠ থেমে গেল। আপনি কি করছেন? হক চকানো কণ্ঠে সে বলল। দহন চোখে আগুন জ্বালিয়ে বলল, মুডে আছি ভাগ্নি, বিরক্ত করিস না। কথার সঙ্গে সঙ্গে সে মেহরিনের ঘাড়ে ঠোঁট রাখল, নিঃশব্দে হালকা চাপ দিয়ে। মেহরিন হঠাৎ থমকে গেল। শরীরের প্রতিটি কণায় কাঁপন ছড়িয়ে পড়ল। দহন আর এক মুহূর্ত ছাড়ল না। ধীরে ধীরে শাড়ির আঁচল ভেদ করে তার হাত উন্মুক্ত উদরে পৌঁছালো। মেহরিন ছোট্ট শরীর জোরে কেঁপে উঠল। হৃদয়টি যেন গলাধকরণ করে দ্রুত ধাক্কা খাচ্ছিল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও লাভ হলো না। দহন শক্ত করে পেছনে থেকে জোরে ঝাঁপতে ধরল। পিঠে তার ঠোঁট দিয়ে চোট বর্ষণ শুরু হলো। মেহরিনের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। বুকের ওঠানামা ক্রমশ তীব্র হচ্ছিল। বহুক্ষণ এই নিঃশ্বাসের খেলায় শরীরগুলো একে অপরের সাথে বেঁধে গেল। আচমকায় দহন এক ধাক্কায় মেহরিনকে ঘুরিয়ে নিজের দিকে টেনে নিল। মেহরিনকে ঘিরে ঘাম আর ভয় মিশ্রিত উত্তেজনা ছড়িয়ে পড়ল। হৃদয় তীব্র গতিতে ধকধক করতে লাগলো। তার বুক অতিরিক্ত উঠে নামছিল, আর চোখ বড় হয়ে কুয়াশার মধ্যে দহনের দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেছে। এসব দৃশ্য দেখে দহন আরো বেশি উন্মাদ হয়ে গেল। হঠাৎ এক মুহূর্তে সে মেহরিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। মেহরিন চোখ বড় করে বিস্মিত হয়ে দেখল তার হৃদয় তীব্র ধকধক করছে। দহন তার চমক তীব্রতা বাড়িয়ে দিল যেন। মেহরিনের ঠোঁট গিলে নিতে চাইছে। প্রথমে মেহরিন কিছুক্ষণ ছোটাছুটি করলো, হাত পা লাল হয়ে উঠল। হৃদয় হঠাৎ বেড়ে যাওয়া উত্তেজনায় ভরা।
কিন্তু দহনের দৃঢ়তা এতটাই অটল যে কিছুক্ষণের মধ্যেই সে শান্ত হয়ে গেল। দহন একটানা প্রায় 15 মিনিট চুমুর ছোঁয়া অব্যাহত রাখল। তারপর ছেড়ে দিতেই মেহরিন কিছু বলতে যাবে, পুনরায় দহন ওর ঠোঁট শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ ছেড়ে দিলে মেহরিন হাঁপাতে হাঁপাতে দম নেওয়ার চেষ্টা করলো। দহন ধীরে ধীরে বলল, এবার যদি কথা বলে আমাকে ডিস্টার্ব করিস তবে তোর যতই দম বন্ধ হোক আমি তোকে ছেড়ে দেব না। মেহরিন চুপ হয়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে উঠল। দহন আর এক মুহূর্ত ধৈর্য হলো না। সে মেহরিনের গলায় মুখ গুজে চুমু খেতে লাগলো। মেহরিন এবার পুরো শরীর কেঁপে উঠল। হৃদয় তীব্রভাবে ধকধক করতে লাগলো। তার ভয় আর উত্তেজনা এক অদ্ভুত মিলনে মিশে গিয়েছিল। হঠাৎ দহন মেহরিনকে ধরে সরিষা ক্ষেতের মাঝের ছোট পথের ধারে শুয়ে ফেলল। মেহরিনের হৃদয় তখন ভয় আর উত্তেজনায় অচেনা ঢেউয়ে কাঁপছে। তার আর কোনো নিস্তার নেই। চারপাশে শুধু সকালের কুয়াশা আর সরিষার সুবাস। দহন এক হাত দিয়ে কৌশলে মেহরিনের নীল শাড়ি খুলে ফেলল। মেহরিন কাঁপতে লাগলো। তার গাল লাল হয়ে গেছে লজ্জায়। হৃদয়ের স্পন্দন অপ্রশান্ত হয়ে ধকধক করছে। দহন বাঁকা হেসে বলল, বেশি চিৎকার করিস না, না হলে কেউ এসে দেখে ফেলবে। যদিও আমি এতে একটু লজ্জা পাবো না, কারণ আমার তো লজ্জাই নেই, কিন্তু তুই লজ্জা পাবি। ছেড়ে দিন প্লিজ। দহন ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে এসে ফিসফিস করলো, আজকে আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে সুন্দরী? কথা শেষ করতেই দহন আবারও মেহরিনের গলায় মুখ গুজে দিল। মেহরিনের ছোট্ট দেহটা কেঁপে উঠল। মুখের ওঠানামা বেড়ে গেল। আর তার চোখের ভয় আর লজ্জা, চারপাশে কেউ না থাকা এই মুহূর্ত যেন আরো গভীর হয়ে উঠল। মেহরিন হাত দিয়ে বাধা দিতে চেষ্টা করলো, কিন্তু দহন এক হাত দিয়ে তার 2 হাত শক্ত করে ধরে মাথার উপরে মাটিতে চেপে ধরল। মেহরিনের ছোট্ট দেহ কেঁপে উঠল। বুকের ওঠানামা বেড়ে গেল। আর চোখের ভয় আর লজ্জা এক অদ্ভুত উত্তেজনায় মিলিত হলো। দহন আরো উন্মাদ হয়ে উঠল। তার চোখে ঝলমল করছে অবাধ কৌতূহল আর আগ্রসী প্রণয়। মেহরিনের চিৎকার চারপাশে হারিয়ে গেল, কানে পৌঁছালো না। মাত্র তার শরীরের কাঁপন আর দহনের শক্ত গ্রাসই দখল করলো এই সকালকে। মেহরিনের চোখে অঝরে পানি জমে গেছে। গালের লালচে রং আরো তীব্র হলো। আর দহনের হাতে অজান্তেই তার নরম দেহ আরো বেশি আবেগেই ভরে উঠল। চারপাশে সরিষার কুয়াশা, সকালবেলার হালকা বাতাস, মাটি সব মিলিয়ে তৈরি হলো এক অন্যরকম অদ্ভুত রোমান্টিক সকাল। 7 দিন পর বিকেলের নরম আলো ব্যালকনির রেলিং ছুঁয়ে পড়ে আছে। দূরে আকাশটা ধূসর, না পুরো মেঘলা না পুরো পরিষ্কার, ঠিক আবিরের মনের মতোই। সে ব্যালকনির কোনায় চুপচাপ বসে আছে, হাঁটু দুটো বুকের কাছে টেনে, চোখ দুটো ফোলা, কিন্তু কান্না থামছে না। 7টা দিন শুনতে খুব বেশি নয়, অথচ এই 7 দিনে ওর ভেতরে যেন 7টা যুগ ভেঙে পড়েছে। সেদিন শুদ্ধের কথা এখনো কানে বাজে। কতটা কঠিন, কতটা নির্দয়ভাবে বলেছিল, আমাদের সম্পর্ক কখনোই এগোনো সম্ভব না। একটু দ্বিধা নেই, এক ফোঁটা নরমতা নেই। আবিরা নিজের সব সাহস জড়ো করে হৃদয়ের কথা বলতে চেয়েছিল, বোঝাতে চেয়েছিল। ভালোবাসা কখনো হিসাব করে আসে না, কিন্তু শুদ্ধ শুনতেই রাজি হয়নি। যেন আগে সিদ্ধান্ত নেওয়া দরজাটা চিরতরে বন্ধ। আবিরা চোখ মুছে আবারও ফুঁপিয়ে উঠল। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, এত সহজে কেউ এমন করে কিভাবে না বলতে পারে? ঠিক তখনই পেছন থেকে নরম পায়ের শব্দ। আবিরা আর টেরও পায়নি। মেহরিন ধীরে এসে ওর পাশে বসলো। আবিরা তাকালো পাশে। মেহরিনকে দেখা মাত্র আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎ করে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন এই আলিঙ্গনটাই এখন ওর একমাত্র আশ্রয়। তারপর কান্না ভেজা কণ্ঠে ভেঙে ভেঙে বলে উঠল, আমার সাথে এমন করে কথা বললো কেন মেহেরি? আমি তো সত্যিই শুদ্ধকে ভালোবাসি, তাহলে উনি কেন পিছিয়ে গেলেন? উনি কি আমাকে বুঝিয়ে দিতে চাইলেন যে আমি ওনার যোগ্য না? এই কথাগুলো শোনা মাত্র মেহরিনের বুকটা মোচড় দিয়ে উঠল। নিজের কষ্ট সে বহুবার গিলে ফেলেছে, কিন্তু আবিরার চোখের জল সহ্য করার মতো শক্তি তার নেই। ও ধীরে ধীরে আবিরার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ওকে নিজের বুকের কাছে টেনে নিল। তারপর মেহরিন নরম অথচ দৃঢ় গলায় বলল, শোন, কেউ কাউকে ছেড়ে গেলে তার মানে এই না যে তুই অযোগ্য।
অনেক সময় মানুষ নিজের ভয়, নিজের সীমাবদ্ধতার কাছে হেরে যায়। আবিরা চোখ ভেজা অবস্থাতেই মাথা তুলে তাকালো। তাহলে উনি এমন করলেন কেন? কণ্ঠে খুব কম, হতাশা বেশি। মেহরিন একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখে জমে থাকা অদ্ভুত ক্লান্তি লুকিয়ে রেখে বলল, আমি জানি না উনি ঠিক কি ভেবেছেন, কিন্তু একটা কথা মনে রাখিস, যে মানুষ তোকে ভালোবেসে পেছনে সরে যায় সে হয়তো তোকে নয়, নিজের জীবনটাকেই ভয় পায়। আবিরা আবার ফুঁপে উঠল। আমি তো কিছুই চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি তোর ভাইয়ের সাথে কথা বলে দেখি তোর ভাইয়া কি বলে। আবিরার সাথে সাথে মাথা নেড়ে আতঙ্কিত গলায় বলে উঠল, না না, ভাইয়ার সাথে না, একদম না। ভাইয়া চাইলে আমাকে মেরেই ফেলবে। মেহরিন ভ্রু কুঁচকে তাকালো। তাহলে কি করবি? এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আবিরার গলা হঠাৎ ভেঙে গেল। বুকের ভেতর জমে থাকা কষ্ট এক নিঃশ্বাসে বেরিয়ে এলো। কাউকে কিছু বলতে হবে না, আমি মরে গেলেই বা কার কি আসে যায়। এই কথা শুনে মেহরিনের শরীরটা কেঁপে উঠল, চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে দিব বেয়াদ্দব, আর একবার এসব কথা বললে। আবিরা আর কিছু বলতে পারল না। এতক্ষণে জমে থাকা কান্না এবার নিঃশব্দে গড়িয়ে পড়তে লাগলো। ও মেহরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গনটায় ওকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখছে। মেহরিনও আর নিজেকে আটকালো না, দু হাত দিয়ে আবিরাকে আরো শক্ত করে বুকে চেপে ধরলো। কণ্ঠটা এবার নরম কিন্তু ভীষণ দৃঢ়। শোন, আমার যা ভালো মনে হবে আমি তাই করব, তুই চুপচাপ থাকবি, একা একা কিছু ভাববি না, আর কোনো বাজে কথা বলবি না, আমি আছি, বুঝলি? ব্যালকনির নীরবতায় দুজনের নিঃশ্বাসের শব্দ মিশে গেল। লাহিড়ী তালুকদার ছোট টি টেবিলের একপাশে দাঁড়িয়েছিলেন, চোখে মুখে জমে থাকা ক্ষোভ আর দীর্ঘদিনের না বলা কষ্ট স্পষ্ট। গলার স্বরটা কাঁপছিল, তবু তিনি নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। আপনি মেহেরিনদের বাড়ি গিয়েছিলেন, তাই না? ওর মা বাবাকে সব কিছু মেনে নিতে বলতেই? রাশেদ তালুকদার সোফায় গা এলিয়ে দিলেন, চোখের কোণে ক্লান্তির ছায়া, অথচ কণ্ঠে অদ্ভুত এক নিশ্চিন্ততা। ছোট্ট করে উত্তরটা দিলেন তিনি। এই একটুখানি স্বীকৃতিতেই লাহিড়ির ভেতরের আগুনটা যেন দাউ দাউ করে চলে উঠল। তিনি আর নিজেকে সামলালেন না। আমার জীবনটা তো আপনি আগেই নষ্ট করেছেন, তার উপর আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নিলেন। আর সে এমন একটা সম্পর্কে বিয়ে করেছে যেখানে এত প্রশ্ন, এত অন্ধকার, তবু আপনি তাকে একবারও শাসন করছেন না। লাহিড়ির রাগী কণ্ঠে রুমটা মুহূর্তেই ভারী হয়ে উঠল। বাতাসে জমে থাকা তিক্ততা স্পষ্ট টের পাওয়া যাচ্ছিল। রাশেদ তালুকদার চুপচাপ শুনলেন, তারপর ধীরে মাথা তুলে বাঁকা একটা হাসি হাসলেন, যেন কথাগুলো তাকে ছুতেই পারছে না। কেন জাহিদ বুঝি তোমাকে আমার থেকে বেশি সুখ দিয়েছিল? লাহিড়ী তালুকদার আর নিজেকে ধরে রাখতে পারলেন না। এত বছরের চেপে রাখা যন্ত্রণাগুলো হঠাৎ করে ফেটে বেরিয়ে এলো। গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন তিনি, কণ্ঠে খুব অপমান আর দীর্ঘদিনের জমে থাকা আর্তনাদ। আমার স্বামীকে মেরে ফেলেছিলেন আপনি। আমার কোলে তখন 5 মাসের দহন। সেই অবস্থায় আমাকে তুলে এনে বিয়ে না করলে ইজ্জতও থাকবে না বলে বিয়ে করে নিলেন। কিন্তু বিয়ে কি ছিল? এরপর থেকে আমাকে শুধু ভোগ করার মানুষ ভেবেছেন। আপনি কি কোনোদিন এক নারীতে আসক্ত ছিলেন? কখনোই না, আজও না। রাতের পর রাত আপনি বাড়ির বাইরে কাটিয়েছিলেন, আর আমি এই বাড়ির দেয়ালের ভেতর ধীরে ধীরে মরে গেছি। একদিন আমি জানতে পারলাম জাহিদ বেঁচে আছে। তখন আমার ছেলের বয়স মাত্র 5। সেই খবরটা যেন আমাকে আবার নতুন করে বাঁচার আশা দিয়েছিল। কিন্তু আপনি আমার ছেলের চোখে আমাকে পরকীয়ার অপবাদে দোষী বানালেন। সেই কথাই ওর মাথায় ঢুকিয়ে দিলেন। ধীরে ধীরে আমার কাছ থেকে ওকেও কেড়ে নিলেন। বলুন তো, আমার বেঁচে থাকার মতো কি আছে? স্বামী নেই, সম্মান নেই, সন্তান নেই, সবই আপনি একে একে কেড়ে নিয়েছেন। রুমটা নিস্তব্ধ হয়ে গেল। লাহিড়ির শেষ কথাগুলো বাতাসে ঝুলে রইল, ভারী তীক্ষ্ণ আর অসম্ভব কষ্টে ভরা। রাশেদ তালুকদার কিছু বললেন না,
শুধু সেই নীরবতার ভেতর দিয়ে যেন বহু বছরের পাপ আর অপরাধের হিসেব ধীরে ধীরে সামনে এসে। রাতে ঠিক 10টা, বাড়ির ভেতরটা নীরব, যেন শব্দ করতেও ক্লান্ত হয়ে পড়েছে চারপাশ। দহন মেইন দরজা ঠেলে ঢুকে সোজা নিজের রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকেই চোখে পড়ল মেহেরিন নেই। এক মুহূর্ত থেমে চারদিকে তাকালো সে, তারপর চোখ গেল ব্যালকনির দিকে। কাছের দরজার ওপারে মৃদু আলো দেখা যাচ্ছে। ব্যালকনির দোলনায় বসে আছে মেহরিন। রাতের হালকা বাতাসে ওর ওড়নার এক কোণা দুলছে। দহন সেদিকে আর এগোলো না। কিছু না বলে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঠান্ডা পানি মুখে পড়তেই সারাদিনের ক্লান্তি একটু যেন নেমে এলো। ফ্রেশ হয়ে বেরিয়ে সে আবারও তাকালো। মেহরিন এখনো ব্যালকনিতেই একই ভঙ্গিতে বসে আছে চুপচাপ। দহন আলমারি থেকে একটা মোটা চাদর তুলে নিল। ধীর পায়ে ব্যালকনির দিকে গেল। দোলনার পাশে গিয়ে বসলো, কোনো কথা না বলে। মুহূর্তটাই কেমন একটা অদ্ভুত নীরবতা, না ঝগড়া, না প্রশ্ন, না অভিযোগ। হঠাৎ করেই দহন আলতোভাবে মেহরিনকে নিজের কোলে তুলে নিল। মেহরিন সামান্য চমকে উঠলেও কিছু বলল না। দহন চাদরটা মেলিয়ে দুজনকে একসাথে ঢেকে দিল। ঠান্ডা বাতাস থেকে যেন একটা অস্থায়ী আশ্রয় তৈরি হলো সেই চাদরের নিচে। মেহরিন হঠাৎ নড়ে উঠল, অস্বস্তিতে ছটফট করে বলল, ছাড়ুন বলছি। চুপ করে বস ডেইজি হানি, নয়তো সুইমিং পুলে ফেলে দিব। মেহরিন সাথে সাথে শান্ত হয়ে গেল। যদি রাতের বেলা সত্যি সত্যি সুইমিং পুলে ফেলে দেয় তখন? এসব বুকের ভেতর অজানা এক ভয় জমে উঠল। সে চুপচাপ বসে রইল, চোখ নামিয়ে। আচমকা দহন উড়নাখানা টেনে ফ্লোরে নিঃশব্দে ফেলে দিল। দহনের কণ্ঠে জমে থাকা রাগ ফেটে বেরোলো। এইসব ফাকিং বালছাল যেন আমার সামনে পড়তে না দেখি। আর তোকে না শাড়ি পরতে বলেছিলাম? শাড়ি পরলে রোম্যান্স করতে সুবিধা হয়। তাহলে এসব শাওয়ার ড্রেস পরেছিস কেন? মেহরিন কোনো উত্তর দিতে পারল না। লজ্জার অস্বস্তিতে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মুখের ভেতরটা কেমন করে উঠছিল, অথচ মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। এই নীরবতায় যেন তাকে আরও দুর্বল করে দিল। হঠাৎ গলায় এক অচেনা উষ্ণতা টের পেল সে। দহন ওর গলার সেই কুচকুচে দিলে চুমু খেতে থাকে। প্রথমে চুমু হলেও আস্তে আস্তে সেই জায়গা চষে নিতে থাকে। কেমন শব্দ হচ্ছে, যেন কোনো মৌমাছি তার চাক থেকে মধু চষে নিচ্ছে। সাথে দহনের শ্বাসের ভারী চাপটা গলার কাছে লেগে রইল। স্পর্শটা ছিল হঠাৎ অপ্রস্তুত করে দেওয়ার মতো। মেহরিন কেঁপে উঠল। একবার আর চোখে নিচের দিকে তাকালো, সাথে সাথে সে আর চোখ বন্ধ করে ফেলল। লজ্জায় ভয়ে আর কী করবে বুঝতে না পেরে মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরছিল, কিন্তু কোনো রকমে মুখ পর্যন্ত পৌঁছাতে পারল না। হঠাৎ দহন কামড় বসালো সে তিলের তোলতলে স্থানে। কামড়টা অপ্রত্যাশিত, আর তাতেই মেহরিন শিউরে উঠল। সে কষ্ট আর ভয় মিশিয়ে ফিসফিস করে বলল, ছাড়ুন প্লিজ, ব্যথা পাচ্ছি। এই কথাটুকুতেই দহন থমকে গেল। ধীরে ধীরে সে চোখ তুলে তাকালো মেহরিনের দিকে। সে দৃষ্টিতে এমন এক উন্মুক্ত ঝিলিক ছিল যে মেহরিনের বুক কেঁপে উঠল। চোখ দুটো অস্বাভাবিক লালছে, ঠিক যেন অতিরিক্ত ক্লান্তি আর ভেতরের আগুন মিলেমিশে গেছে। ভয়ে কাঁপা কণ্ঠে মেহরিন বলল, আপনার চোখ। তুই বুঝিস না আমার কি দরকার? তার কণ্ঠে ছিল রুদ্ধশ্বাসের ভার। ঠিক তখনই দহনের কপাল থেকে ঘামের একটা ফোঁটা মেহরিনের গালে পড়ে। মেহরিন চমকে উঠল। এত ঠান্ডা রাতে মানুষটা ঘামছে, এই অস্বাভাবিকতায় তাকে আরও আতঙ্কিত করে তুলল। ব্যালকনির বাতাস হিম শীতল, অথচ দহনের ভেতরটা যেন দাও দাও করে জ্বলছে। সকালটা শুরু হয়েছে অনেক আগে। জানালার ফাঁক গলে রোদের আলো রুমে ঢুকে পড়েছে। দেয়ালে লম্বা ছায়া এঁকে দিয়েছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে 8:30টার ঘর ছুঁই ছুঁই করছে। দাহন তখন আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। বলেছে অফিসে যাবে, কিন্তু মেহরিন একদমই বিশ্বাস করেনি। তার মতে মাফিয়ারা কখনো অফিসে যায় না, ওরা অফিস শব্দটা ব্যবহার করে মানুষ খুন করতে যায়। এই ভাবনাটাই তার মাথায় ঘুরছিল। তবু নিজেকে একটু শান্ত করার চেষ্টা করলো সে। চুপচাপ দহনের দিকে তাকালো। দহন চুলে জেল দিচ্ছিল, প্রতিটা চুলে নিখুঁতভাবে সেট করা। ফর্সা ধপধপে ত্বকের উপর কালো শার্ট আর কালো কোটটা এমনভাবে মানিয়েছে যেন অন্ধকার নিজেই তাকে সাজিয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়ানো মানুষটা অফিস গামে কোনো ভদ্রলোক নয়, বরং বিপজ্জনক কারো মতো লাগছে।
মেহরিন তাকে থাকতে থাকতে হঠাৎ করেই তার দৃষ্টি আটকে গেল দহনের গোলাপি অধরে। এক মুহূর্তের জন্য সে নিজের শ্বাস নেওয়া ভুলে গেল। গলা শুকিয়ে এলো। সে অজান্তে শুকনো ঢুক গিলে ফেলল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তড়িঘড়ি করে দৃষ্টি সরে নিল। বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। নিজের মনেই বিড়বিড় করে আওড়ালো, ছি মেহরিন, তুই তুই অসল হয়ে যাচ্ছিস। এসব কি দেখছিস তুই? লজ্জা হওয়া দরকার তোর। দহন চুলে জেল সেট করা শেষ করে ধীরে আয়নার দিকে তাকালো। নিজের প্রতিবিম্বের সঙ্গে চোখাচোখি করে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি খেলিয়ে উঠল। তারপর একদম নিশ্চিন্ত গলায় বলল, হয়ে গেছে, আর লজ্জা পেতে হবে না। তারপর সে হালকা ঘাড় ঘুরে মেহরিনের দিকে তাকালো। চোখে সে চেনা দুষ্ট ঝিলিক। আমি জানি আমি হ্যান্ডসাম, আর তার থেকেও বড় কথা আমি তোর স্বামী। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কিছু নেই। তুই চাইলে আনড্রেসেও দেখতেই পারিস, আমি মাইন্ড করব না। দহনের কথা শেষ হতে মেহরিনের কানে যেন গরম ধোঁয়া বের হলো। লজ্জায় মুখটা টকটকে লাল হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, আপনি প্লিজ মুখ খুলবেন না। আপনি মুখ খুললেই অসল বোমা বের হয়। মেহরিনের কথাটা শেষ হতেই দহন ধীরে ধীরে ওর সামনে এসে দাঁড়ালো। রুমের বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। মেহরিন তখনও খাটের কিনারায় বসে পিঠটা সোজা করে রাখার চেষ্টা করছে, যেন নিজের ভেতরের কাঁপুনিটা লুকাতে পারে। দহন একটু ঝুঁকে এলো, খুব কাছে, এতটাই কাছে যে মেহরিন তার উপস্থিতিটা শুধু দেখছে না, অনুভব করছে। সে নরম স্বরে ফিসফিস করে বলল, তার মানে তুই চাইছিস সরাসরি রোম্যান্স করি, কথা বলা ছাড়াই? শব্দগুলো যতটা নরম তার শ্বাসটা ছিল ততটাই উষ্ণ। সে গরম নিঃশ্বাস মেহরিনের কানে আছড়ে পড়তেই তার শরীরটা হালকা কেঁপে উঠল। বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। মেহরিন চোখ নামে নিল। গলা শুকিয়ে এসেছে, তবুও নিজেকে সামলে কাঁপা কণ্ঠে বলল, দেখুন, আপনাকে আমার কিছু বলার আছে। আমি যখন কথাগুলো বলবো তখন আপনি কথা বলবেন না, শুধু শুনবেন। তার কণ্ঠে অনুরোধ ছিল। দহন ধীরে মেহরিনের পাশে বসলো। আগের সে খুনসুটের ভঙ্গি নেই, এবার সে বসেছে অদ্ভুত মনোযোগ নিয়ে, যেন সত্যি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কথা শুনতে চাচ্ছে। তারপর গম্ভীর কণ্ঠে আওড়ালো, আচ্ছা বল, আমি শুনছি। তার বসার ভঙ্গিটা এমন, কাঁধ সামান্য এগিয়ে, চোখ স্থির। মেহরিন বুঝে গেল এই মুহূর্তে দহন নীরব একজন শ্রোতা। মেহরিন একবার গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, শুদ্ধ ভাইয়াকে আবিরা পছন্দ করে খুব, কিন্তু ও বলতে পারছে না। ভালোবাসা তো পাপ না, তাই না? শুদ্ধ ভাইয়া বুঝতে পেরে আবিরাকে ডেকে নিয়ে সরাসরি না করে দিয়েছে। এতে আবিরা খুব কষ্ট পেয়েছে। আপনি প্লিজ প্লিজ ওদের এক করে দেন। রুমের ভেতর কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। দহন ধীরে চোখ নামালো, যেন কথাগুলো ওজন করে দেখছে। তারপর শান্ত গলায় বলল, সব বুঝলাম, কিন্তু আমি যদি ওদের এক করে দেই, আমার লাভ কি তাতে? দহনের কথায় মেহরিন এক মুহূর্তের জন্য থমকে গেল। তারপর চোখ কুঁচকে বিরক্তির ছাপ স্পষ্ট করে বলল, আজব তো, আপনি এতেও লাভ খুঁজছেন। আচ্ছা বলুন, কি লাভ চান আপনি? দহন যেন ঠিক এই কথাটারই অপেক্ষায় ছিল। চোখে এক ঝলক দুষ্টুমি, কণ্ঠটা ইচ্ছে করে গম্ভীর করে বলল, তোকেই চাই। মেহরিন থতমত খেয়ে গেল। চোখ বড় করে তাকিয়ে বলল, কি সব বলছেন? আপনি জানেন আপনি একটা অসভ্য। দহন কাঁধে ঝাঁকিয়ে একদম নির্লজ্জ ভঙ্গিতে বলল, ইয়েস, সে সামথিং নিউ। মেহরিন অসহায় ভাবে মুখ বাঁকালো। এই মানুষটার সঙ্গে যুক্তি চলে না, এটা সে ভালোই জানে। নরম গলায় অনুরোধের সুর এনে বলল, প্লিজ এক করে দিন না, আপনি তো পারবেন। দহন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আচ্ছা করে দেব, কিন্তু তার বিনিময়ে আমাকে একটা কিস করতে হবে তোমার নিজের থেকে। মেহরিন আবারও হতভম্ব। লজ্জা, রাগ আর অস্বস্তি একসাথে গালে ছুপ ছুপ হয়ে উঠল। দহন গম্ভীর চোখে মেহরিনের দিকে তাকিয়ে বলল, তোর মনে হয় ইচ্ছে নেই, তাহলে আমিও কাজটা করব না। এই কথা বলে সে উঠে যেতে নিল। তার ভঙ্গিতে এমন এক নিশ্চিন্ত উদাসীনতা, যেন বিষয়টা তার কাছে একেবারে তুচ্ছ। মেহরিন আর সহ্য করতে পারল না, হঠাৎ করে বলে উঠল, আমি রাজি। দহন থেমে গেল। ঠোঁটের কোণে বাঁকা একটা হাসি ফুটে উঠল ঠিকই,
কিন্তু সে মুখটা আবার গম্ভীর করে পেছনের দিকে তাকিয়ে বলল। তাহলে দে। মেহরিন লজ্জায় গলা নামিয়ে মিনমিন করে বলল। আগে কাজটা করে দেন, তারপর দিব। দহন চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো, কণ্ঠে হালকা হুমকি। যদি না দিস? মেহরিন এবার দৃঢ় হলো, চোখ তুলে বলল। দিব, আমি কথা রাখি। দহন কয়েক সেকেন্ড ওর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নাড়িয়ে বলল। আচ্ছা চল এখন। কোথায়? আমি খাবি না? মেহরিন মাথা নাড়ালো হ্যাঁ সূচক। দহন সামনে সামনে এগিয়ে গেল, আর মেহরিন কিছুটা লাজুক কিছুটা অস্থির মন নিয়ে পেছনে পেছনে হাঁটলো। তার বুকের ভেতরে তখন একটাই ভাবনা ঘুরছে, কিভাবে দিব। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।